নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ইন্ডিগোর উড়ান বাতিলের জের কলকাতা থেকে বেঙ্গালুরুর বিমান ভাড়া 1 লক্ষ, মাথায় হাত যাত্রীদের, কার্যত ধসে পড়েছে ইন্ডিগোর পরিষেবা। জন্ম মৃত্যু শংসাপত্র পেতে চালু হেল্প ডেস্ক, বিশেষ উদ্যোগ কলকাতা পৌরসভার। প্রত্যেকদিন প্রায় 100টি বাত এবং ডেথ সার্টিফিকেট ইস্যু ঘোষণা ডেপুটি মেয়র অতীন ঘোষের। শুক্রবার ভারতের রিজার্ভ ব্যাংক ঋণের সুদের হার কমালো 25 পয়েন্ট। এই নিয়ে রিজার্ভ ব্যাংক পরপর 4 বার রেপো রেট শক্ত হাতে ধরে রাখল। ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিএসপি পদে। একই সঙ্গে দায়িত্ব নিলেন শিলিগুড়ির এসিপি পদেও। নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। তার স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ একাধিক শর্তে জামিন মঞ্জুর করেছেন। নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। তার স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ এদিন একাধিক শর্তে এই জামিন মঞ্জুর করেছে। হাইকোর্টের নির্দেশ, সুজয় কৃষ্ণকে পাসপোর্ট জমা রাখতে হবে তদন্তকারী সংস্থার কাছে, তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং প্রয়োজন হলে হাজিরাও দিতে হবে। নিজের একটি স্থায়ী ফোন নম্বর তদন্তকারী অফিসারকে জানিয়ে রাখতে হবে, যা সর্বদা সচল রাখতে হবে। এছাড়াও আদালতের তরফে শর্ত হিসেবে বলা হয়েছে, কলকাতার বাইরে যাওয়া যাবে না আদালতের অনুমতি ছাড়া। প্রতি সপ্তাহে একদিন তদন্তকারী সংস্থার সঙ্গে সরাসরি দেখা করতে হবে তাকে। শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগে 2023 সালে সুজয় কৃষ্ণকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। পরে একই মামলায় তাকে গ্রেফতার করে সিবিআইও। অভিযোগ, শিক্ষক নিয়োগের দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন কালীঘাটের কাকু। তার মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে সরকারি পদে লোক নিয়োগ দেওয়া হয়েছিল বলে আদালতে একাধিকবার দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল আদালতের নির্দেশ মেনেই চলবেন। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জামিনে মুক্তি পেয়েছেন নিয়োগ মামলায় ধৃত অন্যান্য প্রাক্তন পদস্থ আধিকারিকরাও। এবার জামিন পেলেন সুজয় কৃষ্ণ। হাই নিউজ নেটওয়ার্ক। একশো দিনের কাজে বকেয়া 52,000 কোটি। সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূলের। মনরেগা বকেয়া ইস্যু সামনে এনে নতুন আক্রমণাত্মক লড়াই শুরু তৃণমূলের সংসদীয় দলের। মনরেগা নিয়ে সংসদে সুর আরও চড়ালো তৃণমূল কংগ্রেস। শুক্রবার একযোগে সংসদ চত্বরে প্রাপ্য মেটানোর দাবিতে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। এদিন সংসদের মকরদ্বারের সামনে একযোগে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা বিক্ষোভ দেখান। হাতে ছিল 52,000 লেখা পোস্টার। ডেরেক ওব্রায়েন, দোলা সেন, শতাব্দী রায়, সৌগত রায়, মহুয়া মৈত্র সহ তৃণমূলের সব সাংসদকেই এদিন দেখা যায় বিক্ষোভ দেখাতে। সঙ্গে স্লোগান, বাংলার প্রাপ্য বকেয়া মেটানো হচ্ছে না কেন, জবাব চাই, জবাব দাও। এদিনের বিক্ষোভ প্রসঙ্গে বর্ষিয়ান সাংসদ সৌগত রায়ের বক্তব্য, বাংলাকে বঞ্চিত করে কেন্দ্র সরকার, মোদি, অমিত শাহরা বাংলার মানুষকে শুকিয়ে মারতে চাইছে। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। তাৎপর্যপূর্ণভাবে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, রাজ্যের সব 100 দিনের বকেয়া মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে। তারপরও লাগাতার অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে ঝুলিয়ে রেখেছে কেন্দ্র, যা নিয়ে দোলা সেনের প্রশ্ন। এই নিয়ে 64 বার অ্যাকশন টেকেন রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছে, কিন্তু কিছুতেই ওরা টাকা দিতে চাইছে না। এসআইআর নিয়ে আলোচনার দাবি যেমন সরকারকে মানতে হয়েছে, এবার মনরেগা বকেয়া ইস্যুকেও সামনে এনে নতুন আক্রমণাত্মক লড়াই শুরু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সংসদীয় দল। তৃণমূলের দাবি, 100 দিনের কাজ প্রকল্প সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রায় 2 লক্ষ কোটি টাকার বকেয়া নিয়ে কেন্দ্রকে চাপে ফেলতে বুধবার থেকে সংগঠিত রণকৌশল নিয়ে নেমে পড়ল বাংলার শাসক দল। এর আগে সংসদের অন্দরেও 100 দিনের কাজের বকেয়া নিয়ে সরব হন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। রাজ্যসভায় প্রশ্ন তোলেন দোলা সেন। জুন মালিয়ার বক্তব্য ছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও মনরেগা রাজ্যের হাজার হাজার কোটি টাকার বেশি এখনো বকেয়া।
এখনও এই প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। প্রকল্পের কাজও হচ্ছে না। তৃণমূল সাংসদের অভিযোগ, এটা কোনো প্রশাসনিক ঢিলেমি নয়, এটা আসলে যুক্তরাষ্ট্র কাঠামো এবং নাগরিকদের গণতান্ত্রিক অধিকারে আঘাত। হাই নিউজ নেটওয়ার্ক। এসএসসির আগের তালিকায় বহাল 8ই ডিসেম্বর নবম দশমের নথি যাচাই ও ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশের সম্ভাবনা। একাদশ দ্বাদশ স্তরে সংশোধিত তালিকায় 69টি পদ কমে যাওয়ায় চাকরি প্রার্থীদের কাছে একটা আশা ছিল যে নবম দশমে অন্তত শূন্য পদের সংখ্যা কিছুটা বাড়বে, কিন্তু তা হয়নি। নবম দশমে শেষ পর্যন্ত শূন্যপদ বাড়ল না। শিক্ষা দপ্তরের পাঠানো শিক্ষক নিয়োগের সংশোধিত তালিকা আগের মতোই বহাল থাকল। সূত্রের খবর, আগামী সোমবার অর্থাৎ 8ই ডিসেম্বর নথি যাচাই ও ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে পারে এসএসসি। গত 14ই সেপ্টেম্বর 2025 নবম দশমের জন্য নিয়োগ পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষার আগে যে তালিকায় 23,212টি শূন্যপদ ঘোষণা করা হয়েছিল, সংশোধনের পরও সেই সংখ্যায় কোনো পরিবর্তন হয়নি। এর আগে একাদশ দ্বাদশ স্তরে সংশোধিত তালিকায় 69টি পদ কমে যাওয়ায় চাকরি প্রার্থীদের কাছে একটা আশা ছিল যে নবম দশমে অন্তত শূন্যপদের সংখ্যা কিছুটা হলেও বাড়বে, কিন্তু তা হয়নি। একাদশ দ্বাদশ মিলিয়ে মোট শূন্যপদ দাঁড়িয়েছে 35,657। নবম দশম পরীক্ষায় অংশ নিয়েছেন 2,93,192 জন, আর একাদশ দ্বাদশে 2,29,606 জন, অর্থাৎ মোট 5,22,798 জনের ওয়েমার প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তা পরিচালনার জন্য কোনো তথ্য প্রযুক্তি সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে, এমনই ইঙ্গিত মিলেছে শিক্ষা দপ্তরের থেকে। তবে বিপুল খরচই এখন সবচেয়ে বড় বাধা। 1 মাস ওয়েবসাইট খোলা রাখতে খরচ হতে পারে 5 থেকে 10 লাখ টাকা। একাদশ দ্বাদশের অভিজ্ঞতার পর নবম দশমের ক্ষেত্রে সব প্রার্থীর ওয়েমার আপলোড করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে খরচ সামলাতে এসএসসিকে ফি ধার্য করার পরামর্শ দিয়েছে শিক্ষা দপ্তর। সিদ্ধান্ত হয়েছে নিজের ওয়েমার দেখতে কোনো ফি লাগবে না, কিন্তু অন্য কারো ওয়েমার দেখতে চাইলে 4 গুণ ফি দিতে হবে। দপ্তরের এক কর্তার মতে, ওয়েমার জমা পড়ার পর সেটি এসএসসির এখতিয়ারে চলে যায়, তাই কাকে দেখানো হবে তা কমিশনই ঠিক করবে। ক্রমাগত আদালতের নির্দেশে অতিরিক্ত খরচ বাড়ায় ভবিষ্যতের জন্য বিকল্প ভাবনা চলছে। উচ্চ প্রাথমিকেও অতিরিক্ত শূন্যপদ মামলায় বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা বিভাগের অতিরিক্ত 1600 শূন্যপদ বাতিল করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসু স্পষ্ট জানিয়ে দেন, ওই পদগুলিতে কোনোভাবেই নিয়োগ করা যাবে না। 2019 সালে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর 2022-এ রাজ্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল। আদালতের পর্যবেক্ষণ, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে নতুন শূন্যপদ তৈরির কোনো বৈধতা নেই। তাই ওই 1600 অতিরিক্ত পদ স্বাভাবিকভাবেই বেআইনি বলে অভিহিত হয় আদালতের চোখে। রাজ্য সরকারের দাবি, স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক সংখ্যায় ঘাটতি পূরণ করতেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল। কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আইনের কাঠামো ভেঙে কোনো নতুন সুযোগ দেওয়া হবে না। হাই নিউজ নেটওয়ার্ক। জন্ম মৃত্যুর শংসাপত্র পেতে চালু হেল্প ডেস্ক। বিশেষ উদ্যোগ কলকাতা পুরসভার। ডেপুটি মেয়র অতীন ঘোষের কথায় রোজ প্রায় 100টি বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়। জন্ম মৃত্যুর শংসাপত্র নির্ভুল ও দ্রুত পেতে কলকাতা পুরসভার হেল্প ডেস্ক চালু করল। একই সঙ্গে পুরসভার সিদ্ধান্ত নিল, যাদের জন্মের সাল তারিখের কোনো নথি তথ্য নেই তারা বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন অ্যাক্টের বিশেষ অধিনিয়ম মেনে নন আইডেন্টিটি বার্থ সার্টিফিকেট পাবেন। পুরসভার কেন্দ্রীয় ভবনে সিংহদুয়ারে পৃথক হেল্প ডেস্ক তৈরি হয়েছে। 8টি কাউন্টার, একটি পৃথক টেবিলে থাকবে শুধুমাত্র বিভিন্ন অভিযোগ নেওয়ার জন্য। তার আগে গত 7 দিন ধরে পুরসভার 6 নম্বর গেটে 8টি কাউন্টার চালু করা হয়েছিল। স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ তথা ডেপুটি মেয়র অতীন ঘোষের কথায়, কলকাতা পুরসভার এলাকায় যাদের জন্ম বা মৃত্যু হয়েছে তাদের প্রামাণ্য নথি মিলিয়ে দেখে জন্ম মৃত্যুর শংসাপত্র দেওয়া হচ্ছে। এই সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। তথ্য বলছে, পুরসভার রেকর্ড রুমে 120 বছরের পুরনো নথি আছে, তবে বিশেষ প্রয়োজনেই সেই নথি মিলিয়ে দেখা হবে। যারা নথি দেখাতে পারছেন, মিলিয়ে দেখে পুরসভা জলছবি দেওয়ার নতুন ডুপ্লিকেট বার্থ বা ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তবে 1 বছরের পুরনো হলে পুরসভাকে সার্ভিস চার্জ দিতে হবে প্রতিটি কপির জন্য। পুরস্বাস্থ্য বিভাগের এক কর্তার কথায়,
কলকাতার জন্ম হলে যাদের প্রামাণ্য নথি নেই, সেক্ষেত্রে পাসপোর্ট, ভোটার সচিত্র পরিচয়পত্র বা আধার কার্ড থাকলে কোর্টের নির্দেশ অনুযায়ী বার্থ সার্টিফিকেট দেওয়া হবে। তবে সবাই যে এসআইআরকে কেন্দ্র করে জন্মমৃত্যু শংসাপত্র সংগ্রহের জন্য পুরসভার কেন্দ্রীয় ভবনে আসছেন এমনটা নয়। বিদেশে চাকরি বা উচ্চতর শিক্ষার জন্য ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট সংগ্রহ করতে আসছেন। এক স্বাস্থ্যকর্তা বলছেন, মানুষ এক, তার নাম ঠিকানাও এক, কিন্তু কম্পিউটারে ক্লিক করলেই ধরা পড়ছে জন্মের তারিখ 2 থেকে 3 বছরের পার্থক্য। এমন নজির ভুরি ভুরি। এমন গরমিল থাকলে পুরসভা বার্থ সার্টিফিকেট দিতে পারবে না। ডেপুটি মেয়র অতীন ঘোষের কথায় রোজ প্রায় 100টির বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। এখন আরও 400টি সার্টিফিকেট ইস্যু করার পরিকাঠামো তৈরি হলো। হাই নিউজ নেটওয়ার্ক। রয়েছে তার 3 সন্তান। এদিকে বাড়িতে ফর্ম আসলো রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস নামের আরও 2 সন্তানের, কিন্তু পারতপক্ষে এই 2 ছেলেকে চেনে নিনে ওই ব্যক্তি। অভিযোগ আসছে, দীর্ঘদিন রবীন্দ্রনাথ বিশ্বাসকে বাবা সাজিয়ে ভোট দিয়ে আসছেন এই 2 যুবক। 3 ছেলে স্ত্রীকে নিয়ে সুখে সংসার, আর্থিক স্বাচ্ছন্দ্য না থাকলেও দিন চলে যায়। কিন্তু এসআইআর এর এনুমারেশন ফর্ম বাড়ি এলেই আকাশ থেকে পড়েছে ওই পরিবার। ফর্ম হাতে পেয়ে ততোধিক হতবাক হয়েছিলেন পৌর রবীন্দ্রনাথ বিশ্বাস। হবে নাই বা কেন? এসআইআর ফর্ম জানাচ্ছে ওই বৃদ্ধের আরও 2 ছেলে রয়েছে। সব মিলিয়ে তার পুত্র সন্তানের সংখ্যা 5। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা এলাকায়। এই বিষয় জানাজানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও। জানা গিয়েছে, বনগাঁ দক্ষিণ বিধানসভার 191 নম্বর পার্টের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস। পেশায় কৃষিজীবী ওই পৌরের ভরা সংসার। স্ত্রী ও 3 ছেলে রয়েছে তার। আর্থিক স্বাচ্ছন্দ্য তেমন না থাকলেও সুখ শান্তি রয়েছে সংসারে। বাংলায় এসআইআর শুরু হবার পর ওই বাড়িতেও এনুমারেশন ফর্ম আসে। তারপর তথ্য তালাশ পেতেই হতবাক হন রবীন্দ্রনাথ বিশ্বাস। দেখা যায় তার কেবল 3 সন্তান নয়, আরও 2 সন্তান রয়েছে। তাদের নাম রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস। অভিযোগ, ওই 2 জন রবীন্দ্রনাথ বিশ্বাসকে বাবা বানিয়ে ভোটে নামই তুলেছেন। রবীন্দ্রনাথ বিশ্বাসের দাবি, তিনি রাজু ও বিশুকে চেনেন না। অভিযুক্ত 2 জনের ওই এলাকায় বাড়িও না। এই বিষয়ে গাইঘাটার বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। আমার এমনি ফ্যামিলিতে 5 জন মানুষ। আমার ফর্ম পেয়েছি 7খানা। আচ্ছা, 2 জন 2টো ফর্ম, ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম 2টো ওখান থেকে এসছে। আচ্ছা, আচ্ছা, আমি ও 5টা রেখে ও 2টো আবার বিএলের কাছে ফেরত দিয়েছি। বিডিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এদিকে ঘটনা জানাজানি হতেই দেখা দিয়েছে রাজনৈতিক চাপানুতর। বিষয়টি সামনে আসতেই বিজেপিকে আক্রমণ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সব্যসাচী ভট্ট। তিনি বলেন, এটা কিভাবে হলো সেটা নির্বাচন কমিশন বলতে পারবে। ওই এলাকার বিধায়ক বিজেপির এবং পঞ্চায়েত সদস্যও বিজেপির। তারা বলতে পারবেন কিভাবে এই ঘটনা সম্ভব। বাংলার মানুষ দেখছে এসআইআর কে নিয়ে কিভাবে এই তৃণমূল কংগ্রেস নির্লজ্জ বেহাইয়ার মতন ঘটা করে বিরোধিতা করেছিল, আর সেই বিরোধিতায় আসল চোররা ধরা পড়ছে। বাংলায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। থানার ওসি, আইসি, এসপি এবং বিডিও, এসডিও তৃণমূলের বি টিম হয়ে কাজ করে। তাদের মাধ্যম দিয়ে এবং তৃণমূল কংগ্রেসের সব দালালগুলো, ফড়েগুলো যারা এই বিডিওতে, পঞ্চায়েতে বসে থাকে, তারা বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল মানুষের অজান্তে। এবার এসআইআরে সেগুলো ধরা পড়ছে এবং দোষ অন্যর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। পাল্টা দাবি করেছে বিজেপিও। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার জানান, বাংলায় দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। তৃণমূলের যে সমস্ত দালালরা বিভিন্ন অফিসের সামনে থাকে, তারা টাকার বিনিময়ে এইসব করেছিল। এবার এসআইআর হওয়ার ফলে সেই সব ধরা পড়ছে। যে আমরা এসআইআর এর বিরোধিতা করছি না, কিন্তু এসআইআর এর যে প্রক্রিয়া, সময়কাল, এটার আমরা বিরোধিতা করছি। আর এটা কিভাবে করছে, কিভাবে হয়েছে, এটা নির্বাচন কমিশন বলতে পারবে।
আর তাছাড়া যেখানে ঘটনাটা ঘটেছে এখানকার এমএলএ বিজেপির, এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন, আমি খবর নিয়ে দেখলাম সেখানে গ্রামের মেম্বারও বিজেপির। এরা ভালো করে বলতে পারবে যে কী কারণে হলো। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গাইঘাটের বিডিও নীলাদ্রি সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। 7ই ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য মেট্রো পরিষেবায় বদল। পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার মেট্রো পরিষেবায় বদল। আগামী রবিবার 7ই ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য মেট্রো পরিষেবায় বদল। বহু পরীক্ষার্থী বাড়ি থেকে বের হবেন ভোরেই। তাদের সুবিধার কথা ভেবেই কলকাতা মেট্রো এই সিদ্ধান্ত নিয়েছে। ব্লু লাইন ও গ্রিন লাইনে সেদিন স্বাভাবিক সময়ের আগেই চলবে মেট্রো। রবিবার ছুটির দিন হওয়ায় পরিষেবা একটু দেরিতে শুরু হয়। ব্লু লাইনে দিনের প্রথম মেট্রো চলে সকাল 9টায়, কিন্তু পরীক্ষার্থীদের সুবিধার জন্য সেদিন সকাল 8টা থেকেই চালু হবে মেট্রো। এই রুটে মোট 136টি মেট্রো চলবে, যা স্বাভাবিকের দিনের তুলনায় বেশি। রবিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো চলবে সকাল 8টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চলবে সকাল 8টা 4 মিনিটে। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত দুই দিকেই 20 মিনিট অন্তর ট্রেন চলবে। শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত 9:30, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত 9টা 30 মিনিট, কবি সুভাষ থেকে দমদম রাত 9টা 43 মিনিটে। গ্রিন লাইনেও পরিষেবা শুরু হবে সকাল 8টা থেকে, যা স্বাভাবিক সময়ের থেকে 1 ঘন্টা আগে। এই রুটে রবিবার 110টি মেট্রো চলবে, যা অন্যান্য সাধারণ রবিবারগুলির তুলনায় 104টি বেশি। 7ই ডিসেম্বর গ্রিন লাইনে প্রথম মেট্রোর সময়সূচি কি থাকছে? হাওড়া ময়দান থেকে সেক্টর 5 সকাল 8টা, সেক্টর 5 থেকে হাওড়া ময়দান সকাল 8টা। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত 20 মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। শেষ ট্রেনের সময় কোনো বদল আসেনি। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 রাত 9টা 45 মিনিট, সেক্টর 5 থেকে হাওড়া ময়দান রাত 9টা 47 মিনিট। ইয়েলো লাইনে পরিষেবা স্বাভাবিক থাকলেও সাপ্তাহিক ছুটির মতোই সেদিনও পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনো পরিষেবা থাকবে না। কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা যাতে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন তার জন্যই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বনগাঁ বারাসাত যাত্রীদের যাতায়াত এখন আরও সহজ। গন্তব্যে পৌঁছানো যাবে আরও দ্রুত। কলকাতা ও উত্তর 24 পরগনা যাত্রীদের জন্য দমদম ক্যান্টনমেন্ট স্টেশন হয়ে যাতায়াত এখন আরও সহজ, দ্রুত ও নির্ঝঞ্ঝাট। বহু বছরের অপেক্ষার অবসান। অবশেষে মেট্রো ও পূর্ব রেলের যৌথ উদ্যোগে দমদম ক্যান্টনমেন্ট এখন যাতায়াতের পথে নতুন যোগাযোগ হাব হয়ে উঠেছে। বিশেষ করে বনগাঁ, হাসনাবাদ, হাবড়া ও বারাসাতের যাত্রীরা এই পরিবর্তনে বড় সুবিধা পাচ্ছেন। দমদম ক্যান্টনমেন্ট থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে বনগাঁগামী নতুন সাবাবার্ন লোকাল ট্রেন। পাশাপাশি হাসনাবাদ বারাসাত লোকালের পরিষেবাও বাড়ি আনা হয়েছে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত। ফলে যাত্রীরা মেট্রো থেকে নেমেই ট্রেনে উঠতে পারছেন এবং শহরের সঙ্গে শহরতলির সংযোগ আরও সহজ হয়েছে। গত অগাস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত হলুদ লাইনের বর্ধিত মেট্রো পরিষেবার উদ্বোধন করেন। তারপর থেকেই বিমানবন্দরে যাতায়াত সহজ হয়েছে এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশন হয়ে উঠেছে ইয়েলো লাইনের অন্যতম ব্যস্ত কেন্দ্র। এখন পূর্ব রেলের সঙ্গে যুক্ত হওয়ায় এই স্টেশন কার্যত শহরে ঢোকার নতুন প্রবেশদ্বারে পরিণত হয়েছে। পিক আওয়ারে নতুন ট্রেন পরিষেবা যাত্রীদের ভরসা বাড়িয়েছে। বর্তমানে সন্ধ্যে 6টা 37-এ দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়ে তুলনামূলক কম ভিড়ের বনগাঁ লোকাল। 4 ডিসেম্বর থেকে আরও একটি নতুন ইএমও বনগাঁ লোকাল 8টা 5-এ থাকছে। ফলে যাত্রীদের আর ভিড়ভাট্টায় শিয়ালদায় যাওয়ার প্রয়োজন নেই। মেট্রো থেকে নেমেই লোকাল ধরতে পারছেন তারা। এছাড়াও 4 ডিসেম্বর থেকে একটি হাসনাবাদ বারাসাত লোকাল ট্রেন বাড়ি আনা হয়েছে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত। এই ট্রেনটি সন্ধ্যে 7টা 51-তে স্টেশনে পৌঁছবে।
ফলে হাসনাবাদ, বসিরহাট, বারাসাত সহ আশপাশের যাত্রীরা মেট্রো ধরে সহজেই বেহালা চোকা পর্যন্ত পৌঁছে যেতে পারছেন সম্পূর্ণ যানজট মুক্তভাবে। রেল ও মেট্রো কর্তৃপক্ষের ধারণা, এই সম্প্রসারণে প্রত্যেকদিন হাজার হাজার যাত্রী উপকৃত হবেন। যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে মেট্রো প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্য একটাই, পুরো যাত্রাপথকে আরও আরামদায়ক, দ্রুত ও নির্ঝঞ্ঝাট করা। মেট্রো ও সাবাবানের এই নতুন সমন্বয় দমদম ক্যান্টনমেন্ট স্টেশনকে কলকাতা ও শহরতলির যোগাযোগ ব্যবস্থায় নতুন উচ্চতায় নিয়ে গেল, এটা এখন স্পষ্ট। হাই নিউজ নেটওয়ার্ক। ইন্ডিগোর উড়ান বাতিলের জের, কলকাতা থেকে বেঙ্গালুরুর বিমান ভাড়া 1 লক্ষ, মাথায় হাত যাত্রীদের, কার্যত ধসে পড়েছে ইন্ডিগোর পরিষেবা। দেশের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগোতে এখন চরম বিশৃঙ্খলা চলছে। বৃহস্পতিবার কার্যত ধসে পড়ে ওই সংস্থার পরিষেবা। দেশজুড়ে 500-রও বেশি উড়ান বাতিল হওয়ায় ইতিমধ্যেই বিমানবন্দরে তোলপাড় শুরু হয়েছে। হাজার হাজার যাত্রীর ভোগান্তির এক শেষ। কেবল দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ মিলিয়েই বাতিল হয়েছে অন্তত 191টি বিমান। পাশাপাশি এছাড়া কলকাতা বিমানবন্দর থেকে 24টি ইন্ডিগো বিমান দেরিতে ছেড়েছে, যার মধ্যে রয়েছে 2টি আন্তর্জাতিক বিমান। এদিকে ইন্ডিগোর পরিষেবার এই গন্ডগোলের জেরে কয়েকগুণ বেড়ে গিয়েছে অন্য বিমান সংস্থার টিকিটের মূল্য। ইকোনমি ক্লাসে কলকাতা থেকে বেঙ্গালুরু যেতে সাধারণত খরচ হয় 7 থেকে 8 হাজার টাকা, কিন্তু ইন্ডিগোর সমস্যার জেরে অন্যান্য বিমান সংস্থার সেই ভাড়া এখন পৌঁছেছে 21,000 থেকে 1 লাখ টাকায়। একই রকমভাবে ইকোনমি ক্লাসে কলকাতা থেকে দিল্লি যেতে খরচ হয় 6 থেকে 7 হাজার টাকা, কিন্তু বর্তমানে সেই ভাড়া পৌঁছেছে 25,000 থেকে 84,000 টাকায়। অন্যদিকে কলকাতা থেকে মুম্বাই যেতে সাধারণত খরচ হয় 7 থেকে 8 হাজার টাকা, কিন্তু বর্তমানে সেই ভাড়া পৌঁছেছে 25 থেকে 48,000 টাকায়। বিমান সংস্থাগুলির এই ভাড়া দেখার পর মাথায় হাত পড়েছে আমজনতার। চলতি বিশৃঙ্খলার মধ্যেই অ্যাভিয়েশন নজরদারি সংস্থা ডিজিসিএ বৃহস্পতিবার দুপুরে ইন্ডিগো কর্তৃপক্ষকে তলব করেছে। সংস্থার নভেম্বর মাসের কর্মক্ষমতা হঠাৎ কমে যাওয়ায় নজরদারিও শুরু করেছে তারা। ইন্ডিগো অবশ্য দাবি করেছে তারা কোনো তদন্তের খবর জানে না, কেবলমাত্র নির্দিষ্ট কিছু তথ্য চাওয়া হয়েছে। এদিকে ফেডারেশন অফ ইন্ডিয়া পাইলটস সরাসরি ইন্ডিগোর ওপর অভিযোগ তুলেছে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ করে রেখেছে ইন্ডিগো, অস্বাভাবিকভাবে কম কর্মী, তাছাড়া পাইলটদের বেতন স্থগিত রেখেছে সংস্থা। হাই নিউজ নেটওয়ার্ক। মূল উদ্দেশ্য পূরণেই ব্যর্থ হয়েছে বিহারের এসআইআর। এত ঘটা করে বিশেষ নিবিড় সংশোধন করার পরও ভোটার তালিকায় অন্তত 5 লক্ষ ভুয়ো ভোটার রয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করল স্বেচ্ছাসেবী সংস্থা এডিআর। তাদের ওই দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে জবাব চেয়েছে শীর্ষ আদালতও। মূল উদ্দেশ্যই পূরণে ব্যর্থ হয়েছে বিহারের এসআইআর। এত ঘটা করে বিশেষ নিবিড় সংশোধন করার পরও ভোটার তালিকায় অন্তত 5 লক্ষ ভুয়ো ভোটার রয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে এমনটাই চাঞ্চল্যকর দাবি করল স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। তাদের এই দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে জবাব চেয়েছে শীর্ষ আদালতও। এডিআর শুরু থেকেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে আসছে। তাদের বক্তব্য ছিল, এই প্রক্রিয়ার ফলে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ যাবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রান্তিক, গরিব এবং সংখ্যালঘুরা। সেই আপত্তি উড়িয়েই বিহারে গোটা প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি শীর্ষ আদালত দিয়েছে। এবার এডিআর দাবি করছে, যে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেটাও ত্রুটিপূর্ণ। বহু বৈধ ভোটারের নাম যেমন বাদ গিয়েছে, তেমন বহু ভুয়ো অবৈধ ভোটারের নামও ছাঁটাই করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে এডিআরের আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেন, ভুয়ো ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়ায় ব্যর্থ হয়েছে এসআইআর প্রক্রিয়া। ডিভিশন বেঞ্চের কাছে রীতিমতো তথ্য তুলে ধরে এডিআর এবং সমাজসেবী যোগেন্দ্র যাদবের আইনজীবীরা। তারা দাবি করেন, গোটা প্রক্রিয়া শেষ হওয়ার পর কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে তাতেও অন্তত 5 লক্ষ ভুয়ো ভোটার রয়ে গিয়েছেন। জানি উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলে দিয়েছে, এই যে অভিযোগ তথ্য তুলে ধরা হচ্ছে
সেটা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হোক নির্বাচন কমিশন। এসআইআর এর মূল উদ্দেশ্য ছিল ভোটার তালিকা স্বচ্ছ ও অবৈধ ভোটার মুক্ত করা, কিন্তু সম্প্রতি একাধিক ক্ষেত্রে সেই স্বচ্ছতাই প্রশ্নের মুখে। এডিআর এর দাবি সঠিক প্রমাণিত হলে গোটা প্রক্রিয়ার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।